এই ছেলে, তোমার নাম প্রিমিস তাই না? তোমার বাসা কই? তুমি কই থাকো? আর তোমার পরিবার কি করে? আরে দাদি, প্রিমিস অনেক ভালো ছেলে। প্রিমিস আমার সাথে একই কলেজে পড়ালেখা করে। হিমারি প্রিমিসের পক্ষ নিয়ে কথাগুলো বলে, কারণ সে চায় না প্রিমিসকে হারাতে। সে প্রিমিসকে অনেক ভালোবাসে, কিন্তু তখন এখানে উপস্থিত হয় তার কাজিন এবং সে বলে, দাদি আমি এই ছেলেকে ভালো করেই চিনি। প্লিজ ভাই, তুই এখন কিছু বলিস না। হিমারি জানে সামির প্রিমিসের নামে খারাপ কথাই বলবে, তাই সে সামিরকে আটকানোর চেষ্টা করে। হিমারি, ওকে বলতে দাও। তুমি কেন ওর কথার মাঝে বাধা দিতে আসছো? ওকে সত্যিটা বলতে দাও। দাদি ও হলো হিমারির কলেজের সবচেয়ে গরিব ছেলে। সে 3 বেলা ভালো করে খাবারও খাইতে পারে না। ওই এতটাই গরিব যে একটা কাপড় বারবার পরে। ঠিক তখন ওইখানে প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা আসে। সে প্রিমিসকে দেখে অবাক হয়। সুনাইরা একসময় প্রিমিসের গার্লফ্রেন্ড হলেও এখন সে হিমারির ভাই সামিরের প্রেজেন্ট গার্লফ্রেন্ড। আমি তো ভাবতেও পারি না এই ছেলে এত গরিব। ও কি তো গরিবও বলা যাবে না, গরিবও তো ওর থেকে অনেক ভালো করে চলাফেরা করে। ওর তো আমাদের ফ্যামিলির সাথে থাকার কোনো যোগ্যতা নাই। ভালো হয়েছে সামিরা আমাদেরকে সব সত্যি কথা বলে দিছে। ভালো হয়েছে, ওকে আমি অনেক আগেই ছেড়ে দিচ্ছি। ওর মতো গরিব ছেলেরে ছেড়ে দেওয়াটা আমার জন্য ভালোই হয়েছে। ওর জন্য আমার অনেক অপমান সহ্য করতে হয়েছে। এই মেয়ে, তুমি যদি এই ছেলের প্রথম গার্লফ্রেন্ড হয়ে থাকো তাহলে তো তুমি এই ছেলের মতো গরিব। তোমার পরিবার কি কাজ করে? আর তুমিও কি এই ছেলের মতো গরিব নাকি? আমাদের মতো বড়লোক ফ্যামিলিতে তুমি আসার জন্য বড়লোক সাজতেছ। দাদি আমাকে মাফ করে দাও। আমি আগে জানতামই না সুনাইরা এই ছেলের এক্স গার্লফ্রেন্ড। আগে জানলে আমি ওর সাথে রিলেশন করতামই না। সামির তার দাদিকে অনেক ভয় পায়, তাই সে তার দাদিকে উল্টাপাল্টা বলতে থাকে। এইখান থেকে যাও সুনাইরা, এখন থেকে আমি তোমার কেউ না। আমাদের মধ্যে সব শেষ। আজকের পর থেকে তুমি আমাকে কল দিবা না। কিন্তু সামির, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি আমাকে বলছিলা তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু এখন তুমি তোমার দাদির কথায় আমারে ছেড়ে দিতেছ। আমার সামনে থেকে চলে যাও। আমি তোমার পিছনে আসি নাই, তুমি আমার পিছে পিছে ঘুরছো। এখন তুমি আমার কেউ না। মানতাছি আমি ভুল করছি, তোমাকে মিথ্যা আশ্বাস দিছি যে তোমাকে বিয়ে করবো। এখন সব সত্যি সামনে এসে পড়েছে। আচ্ছা আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। আজকের পর থেকে তুমি আমার সামনেও আসবা না। তারপর সামির সুনাইরাকে 1 লক্ষ টাকা দিয়ে দেয়। এরপর সুনাইরা কিছু করতে না পেরে ওইখান থেকে চলে যায়। দাদি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আপনার ইচ্ছা, আপনি আমাকে যা সাজা দিবেন দিতে পারেন। আমি আর ভুল করব না কোনোদিন দাদি। আচ্ছা ভালো হয়েছে, তুমি তোমার ভুল বুঝতে পারছো, তার জন্য আমি তোমাকে মাফ করে দিছি। তারপর সামির সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হিমারি, তুমি এখন কি করবে? এই ছেলেকে ছেড়ে দিবে নাকি ছাড়বে না? যদি ওকে এখন ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আই এম সরি দাদি, আমি প্রিমিসকে ছাড়তে পারবো না। ঠিক ওই সময় সামির প্রিমিসকে এসে ধাক্কা দিয়ে বলে, শালা তোর জন্য আমার দাদি এত কষ্ট পাইতে হইতাছে। প্রিমিসের তখন অনেক রাগ উঠছিল। প্রিমিস চাইলেই সামিরকে তখন মারতে পারতো, কিন্তু সে হিমারির জন্য ওকে মারে না। সামির, তুই কেন গায়ে হাত তুলতাছ? তুই ওর থেকে দূরে থাক। প্রিমিস তখন ওইখান থেকে চলে যেতে থাকে। প্রিমিস শুধু হিমারির জন্য এখানে এসেছিল। এইরকম কিছু হবে জানলে প্রিমিস এখানে কখনোই আসতো না। প্রিমিস যেও না, দাঁড়াও, তুমি ওদের কথা কানে নিও না। ঠিক তখন হিমারির দাদি প্রিমিসকে দাঁড়াতে বলে। সে চায় না কেউ তাদের বাড়ি থেকে না খেয়ে যাক, তাই দাদি তাকে খাবার খেয়ে চলে যেতে বলে। এদিকে হিমারিও প্রিমিসকে যেতে দিতে চায় না। বাধ্য হয়ে প্রিমিস ওইখানে থেকে যায়। তারপর হিমারির ফ্যামিলির সবাই সেখানে তখন খাবার খেতে একটি টেবিলে বসে। এখানে ওদের ফ্যামিলির সবাই ছিল। তুই সুন্দর করে খাবার খেয়ে এইখান থেকে চলে যাবি। তোকে যাতে আমার বোনের আশেপাশে আর না দেখি। যদি কোনোদিন দেখছি তাহলে কিন্তু তোর খবর আছে। প্রিমিস প্লিজ, তুমি সামিরের কথায় কোনো কিছু মনে করো না। ঠিক তখন প্রিমিসের মোবাইলে একটি কল আসে। কলটা ছিল একটি গাড়ির কোম্পানির। প্রিমিস একটি দামি গাড়ি কিনে, যেটা আজকে প্রিমিসের নেওয়ার কথা ছিল। হ্যালো প্রিমিস স্যার, আপনার গাড়িটা কোথায় ডেলিভার করব? যদি লোকেশনটা আমাদেরকে বলতেন। আমি তো এখন ঢাকা থেকে একটু দূরে আছি। আমি আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, আপনি সেই লোকেশনে গাড়ি পাঠিয়ে দেন। আর কিছু পেমেন্ট বাকি ছিল, আপনি একটু কষ্ট করে আমার ম্যানেজার বারেক মিয়াকে কল দেন, উনি আপনাকে বাকি পেমেন্ট করে দিবে। আরে স্যার, আপনি হয়তো বলে গেছেন, বারেক স্যার তো অনেক আগে টাকা দিয়া দিছে। আপনি হয়তো এই কথা জানেন না। প্রিমিস যখন এই কথাগুলো বলছিল তখন ওইখানে থাকা হিমারির ফ্যামিলির সবাই সারপ্রাইজড হয়ে যায়। যেই ছেলে কিনা ঠিক মতো খেতেই পায় না, সে আবার এত দামি গাড়ি কিনবে। এই ফকুন্নির বাচ্চা, তুই গাড়ি কিনবি? তুই তো 3 বেলা ভালো মতো খাইতেও পারস না, আবার বলে গাড়ি কিনবে। না, তেমন
তেমন কিছু না, শুধু একটা গাড়ি কিনছি। প্রিমিসের কথা শুনে সবাই হাসতে থাকে। প্রিমিস জানে কেন তারা হাসছিল, তারপরও প্রিমিস চুপ করেছিল। আরে তুই গাড়ি কিনবি? আচ্ছা তুই কি গাড়ি কিনছ নাম বল, আমরাও শুনি দেখি তুই কি গাড়ি কিনছ। এই ছেলে চুপ করে আসছো কেন? বলো কি গাড়ি নিচ্ছ? গাড়ির নাম কি? রোলস রয়েস, যেটা ঢাকার মধ্যে 5-6টা আছে, সেখান থেকে একটা আমার হবে। তুই রোলস রয়েস কিনছ? তুই জানোস এই গাড়ির দাম কত? এই গাড়ির দাম হইল 10 কোটি টাকা। জীবনে দেখছ এত টাকা? আমাদের কি তুই বলদ মনে করতেছ? তোর মতো গরিব রোলস রয়েস চালাইতে পারবো? আমাদের আর মিথ্যা বলিস না। এখন তুই আমাদের বাসার থেকে বের হ, নাইলে কিন্তু তোরে আমি এখন গাড় ধাক্কা দিয়ে বের করুম। সামির তখন প্রিমিসকে মারতে যায়, কিন্তু হিমারি এসে বাধা দেয়। আমি তোমার ভালোর জন্যই বলতেছি, আমার গায়ে হাত তুললে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যা বলতাছি সত্যি বলতাছি। কিছুক্ষণ পর আমার গাড়ি আসবে, তখন তোমরা দেখা নিও সত্য না মিথ্যা বলতাছি। কিছুক্ষণ পর হিমারিদের বাসার বাইরে একটি গাড়ি আসে। গাড়িটা দেখতে অনেকটা ট্রাকের মতো ছিল। সেই ট্রাকের ভিতরে ছিল রোলস রয়েস, যেটা দেখে ওইখানে উপস্থিত সবাই বাইরে চলে আসে। আরে এই গাড়ি জীবনও এই ছেলের হতে পারে না। প্রিমিস, এটা কি সত্যি তোমার গাড়ি? কিন্তু তখন ওই বড় গাড়ি থেকে কার কোম্পানির ম্যানেজার আসে। সে এসে হিমারির ফ্যামিলির সাথে পরিচয় হয়, কিন্তু তখন হিমারি আর প্রিমিস একটু সাইড হয়, কারণ প্রিমিসের তখন অনেক শরীর খারাপ লাগছিল। মিস্টার প্রিমিস, হ্যালো মিস্টার প্রিমিস, আপনি কি এখানে আছেন? সবাই অবাক হয়ে যায়, যাকে কিনা তারা গরিব ভেবেছিল সেই কিনা এত বড় লোক। তারপর কার ম্যানেজার প্রিমিসকে খুঁজে পাচ্ছিল না দেখে সে প্রিমিসের মোবাইলে কল দেয়। তখন প্রিমিস হিমারিকে নিয়ে ওইখানে উপস্থিত হয়। হ্যালো প্রিমিস স্যার, এই যে আপনার রোলস রয়েস। প্রিমিস, এটা সত্যি তোমার গাড়ি? আমার তো বিশ্বাসই হইতেছে না। তুমি আমাদের মিথ্যা বলতেছো না তো? থ্যাংক ইউ ম্যানেজার, আপনি অনেক কষ্ট করে আপনার সময় নষ্ট করে গাড়িটা দিতে আসছেন। আসো হিমারি, আমরা গাড়ির সামনে যাই। ম্যানেজার প্লিজ আপনি একটু গাড়িটা ট্রাক থেকে নামিয়ে দেন। এরপর কার ম্যানেজার গাড়িটা নামিয়ে প্রিমিসের সামনে নিয়ে আসে। স্যার এই নেন আপনার কার। আর স্যার এই গাড়িটা কিন্তু বানানোর জন্য সবচেয়ে ভালো ডিজাইন করা হয়েছে। এই গাড়িটা বাকি রোলস রয়েস থেকে অনেক আলাদা, অনেক পরিশ্রম এন্ড ভিন্ন ডিজাইন দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। হিমারির ফ্যামিলি এইগুলা দেখে অবাক হয়ে যায়, যাকে তারা এত গরিব ভাবলো সেই কিনা অত বড় লোক। প্রিমিসের গাড়ি দেখে সামিরের চোখ কপালে উঠে যায়। স্যার আপনি চাইলে এই গাড়িটা একবার চালায় দেখতে পারেন। হিমারি চলো আমার সাথে, আর তুমি চাইলে গাড়িটা চালাইতে পারো। না প্রিমিস, আমি চালাবো না। আমি শুধু তোমার সাথে বসতে চাই গাড়িতে। তারপর প্রিমিস হিমারিকে নিয়ে একটু ঘুরতে যায়। তারা যাওয়ার পর হিমারির ফ্যামিলির মানুষ একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। তারা যাকে কিনা এত গরিব ভেবেছিল সে আসলে এত বড় লোক। তারপর প্রিমিস গাড়িটিকে অনেক দূরে নিয়ে যায়। তারা দুইজন গাড়ি থেকে নেমে একটু রেস্ট নেয়। তোমার কেমন লাগতেছে হিমারি এই গাড়িতে উঠে? আমার অনেক ভালো লাগতেছে। আমি আগে জানতামই না তুমি এত বড় লোক, টাকাওয়ালা। আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি কে আর তোমার ফ্যামিলি কি করে? আচ্ছা তুমি কি চৌধুরী ফ্যামিলির ছেলে প্রিমিস চৌধুরী? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরপর প্রিমিস হিমারিকে গাড়িতে বসতে বলে এন্ড তারা দুইজন গাড়িতে বসে হিমারিদের বাড়ির সামনে আসে। প্রিমিস আর হিমারি গাড়ি থেকে নামে। হিমারির ফ্যামিলির সবাই প্রিমিসের কাছে মাপ চাচ্ছিল, কিন্তু প্রিমিস তাদের কথা পাত্তা দিচ্ছিল না। আমার মনে হইতেছে তোমার ফ্যামিলি আমাকে পছন্দ করে না। আমার জন্য ভালো হবে আমি এখান থেকে চলে যাই। তারপর প্রিমিস তার গাড়ি নিয়ে ঢাকার দিকে যেতে থাকে। তার পিছনে ট্রাক আর প্রিমিসের কিছু লোক ছিল। এরপর প্রিমিস তার বাড়িতে চলে আসে। সে অসুস্থ থাকায় সে এসেই ঘুমিয়ে পড়ে। সো গাইস, তারপর কি হবে সেটা নেক্সট পার্টে দেখতে পারবেন। আর আমাদের এই পার্ট কিন্তু 100 পার্টেই শেষ হয়ে যাবে। তো গাইস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।